তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনায়া জিনু পর্ব ৩৬-এর শেষাংশ। দুপুর ১১টা, তারাকুঞ্জ যেন গমগম করছে হাসি আড্ডায়। ড্রয়িং রুমে পা রাখতেই শব্দের তীব্রতায় মনে হয় যেন কোনো ছোটোখাটো উৎসব চলছে। সকলের স্নিগ্ধতা ভেঙে সেখানে জমেছে প্রাণের মেলা। ফারদিন সোফায় আতশোয়া হয়ে মোবাইল ঘাঁটছে, পাশেই মেঘা আর তিথি কী যেন নিয়ে ঝগড়াঝাটি করছে। শ্রাবণ আবার খেলনার গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত তার মতো করে। তার মাঝখান দিয়ে সবচেয়ে বড় গলার অধিকারী আকাশ, তারা ও তনি তিনজন মিলে চিল্লিয়ে যাচ্ছে কখন থেকে। তাদের গলায় যেন এক প্রকার 10টা মাইকের সমান। যদিও কম হয়ে যায় এতে, তাদের চিল্লানিতে পা ফেলা যাবে না তারাকুঞ্জে। আজ যেন পাখিরা ভয়ে বসতে পারছে না তারাকুঞ্জের আশেপাশে। তাদের কথা বলার মাঝখানেই হাজির হয় চারজন তারাকুঞ্জে, তবে পা রাখতেই তারা ঘাবড়ে যায়। বিকট চিল্লাচিল্লিতে তারা একে অপরের দিকে অবাক চোখে তাকায়। তারাকুঞ্জে এত মানুষ দেখে তাদের মাঝে একজন কলিং বেলে বাজায়। যদিও ড্রয়িং রুমে সদর দরজা খোলাই ছিল, যাতে সকলে শুনতে পারে, তাই এটা করে। কলিং বেলের আওয়াজ বাজতেই পরপর সব আওয়াজ বন্ধ হয়ে যায়। এক এক করে সবগুলো চোখ তাদের উপর পড়ে। এতে যেন কিছুটা অস্বস্তি ফিল করে তারা। কিছুটা নড়েচড়ে তাদের মধ্যে একজন বলে ওঠে, আসতে পারি? সকলে সেদিক পানে তাকিয়েছিল। চারজনের মাঝে তিনজন ছেলে ও একজন মেয়ে। বেশ গেট আপ নিয়ে এসেছে, সবার হাতে একটা করে লাগেজ রয়েছে। তাদের গেট আপ দেখে মনে হচ্ছে না এটা বাংলাদেশি, দেখে মনে হচ্ছে বিদেশি। সকলে বসা থেকে উঠে এগিয়ে আসে তাদের দিকে। মাঝখান থেকে লাবণ্য বলে ওঠে, কি চাই আর আপনারা কারা? লাবণ্যর কথায় পাশ থেকে মেয়েটি বলে ওঠে, আমরা কানাডা থেকে এসেছি। তুর্যের কাছে অ্যাড্রেস অনুযায়ী এই ঠিকানাটাই পড়ে তারাকুঞ্জ। এটা কি মেহেরাজ খান তুর্যের বাড়ি? মেয়েটির কথায় অবাক হয় সকলে। সবাই একে অপরের দিকে একবার তাকায়। তারা মেয়েটির দিকে খেয়াল করে। মেয়েটি কিছুটা বিদেশি টাইপের, কালো জিন্স ও কালো খয়েরি শার্ট পরনে। চুলগুলো ছাড়া, চুলের মাঝে ব্রাউন কালার করা রয়েছে। বেশ সুন্দরী, এক কথায় বলতে গেলে মাশাল্লাহ। লাবণ্য বলে ওঠে, হ্যাঁ, এটা তুর্য ভাইয়েরই বাড়ি আর আমরা তার কাজিন হই। কিন্তু আপনারা কারা? লাবণ্যর কথায় মেয়েটির মুখে হাসি ফোটে। সঠিক জায়গায় আসার জন্য মেয়েটি একরাশ হাসি নিয়ে বলে ওঠে, আমরা হচ্ছি তুর্যের বন্ধু, আমার নাম নেহা আর ও হচ্ছে তাহসান জয় আহিল। ইশারা করে বলে তাদের। নেহার কথায় চমকে তাকায় তারা, যেন বোমা ফেটেছে তার সামনে। তারা অবাক চোখে তাকায়। এত সুন্দর একটা মেয়ে, সে নাকি তুর্য ভাইয়ার ফ্রেন্ড, তাও আবার মেয়ে ফ্রেন্ড। ভাবতে অবাক লাগে। হুট করে কেন জানি বুকটা মোচড় দিয়ে ওঠে তার। কেমন জানি অস্বস্তি লাগছে তার হুট করেই। সহ্য হচ্ছে না কেন জানি নেহা নামের এই মেয়েটিকে। যেন মুখ দেখলে আগুন জ্বলে যাচ্ছে তার শরীরে। তার ভাবনার মাঝেই সকলে এক প্রকার খুশি হয়ে পড়ে। মেঘা বলে ওঠে, ও আপনারা ভাইয়ার ফ্রেন্ড? আগে বলবেন না, তাহলে তো এতক্ষণে আপনাদের বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখতাম না। আপনারা তাড়াতাড়ি ভেতরে আসুন। মা যদি জানে তার ছেলের ফ্রেন্ডদের আমরা বাইরে দাঁড় করিয়ে রেখেছি, তাহলে দেখা যাবে আমাদেরকেই বাইরে বের করে দেবে। মেঘের কথায় তাহসান তার পানে তাকায়। মেয়েটা কিছুটা শ্যামলা, তবে চেহারায় একটা মায়া কাজ করছে তার। বড্ড হাসি পায় মেঘার শেষ কথা শুনে। চারজন কিছুটা হেসে ওঠে। লাবণ্য তাদের টেনে ঘরে ঘরে নিয়ে আসে। চারজন আশপাশ তাকাচ্ছে। বাড়ির ডেকোরেশন তাদের বড্ড পছন্দ হয়েছে। তারা সকলের পেছন পেছন আসছে। সে নেহার দিকে তাকিয়ে আছে তো আছেই, চোখ নামানোর তার খবর নেই। রাগে শরীর তার জ্বলে যাচ্ছে। তাহসানদের নিয়ে সোফায় বসায় সকলে। তিথি গিয়ে তারার পাশে দাঁড়ায়। নেহা মেঘার দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, তোমার নাম মেঘা বুঝি? তুর্যের ছোট বোন, আই অ্যাম রাইট? নেহার কথায় মেঘা হালকা হেসে মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ, তুমি আমাকে চেনো বুঝি? মেঘার কথায় নেহা হালকা হেসে বলে ওঠে, হ্যাঁ, তুর্য তোমাদের সকলের কথা আমাদের বলেছে। আঙ্কেল আন্টিদের কথা, তোমার কথা, শ্রাবণ, লাবণ্য, আকাশ, অর্ণি আপু, ফারিস্তা ও আদিল ভাইয়া, তাজের কথাও। তবে তোমাদের কখনো দেখা হয়নি, শুধু অর্ণি আপু ও ফারিস্তার সাথে আমাদের কথা হয়েছিল। বলেই থামে নেহা। তারা নেহার সব কথাই মন দিয়ে শুনছিল। তবে সে একটা জিনিস লক্ষ্য করে, নেহা তার নাম নেয়নি। সে তো এই পরিবারেরই, সকলের কথা বলল, তার কথা কেন বলল না একবারও? তার নাম নিতে কি ভুলে গেছে নাকি নেহা? ভাবতে থাকে তারা। তার ভাবনার মাঝে জয় বলে ওঠে, হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু এখানে তো অনেকে আছে দেখি। নামের সংখ্যা অনুযায়ী তো মানুষ বেশি দেখা যাচ্ছে। ওরাও কি তোমাদের কাজিন মেঘা? জয়ের কথায় মেঘা সকালের পানে তাকায়। মৃদু হেসে বলে, তা না, এখানে সকলে আমাদের কাজিন নয়, আমার ছোট বোনের ফ্রেন্ড ওরা। তবে আমরা তাদের কাজিন হিসেবেই মানি। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, দাঁড়ান। তারপর মেঘা এক এক করে পরিচয় করিয়ে দেয়, শুরু করে দেয়। এ হচ্ছে ফারদিন, তিথি, তনি, মাহিরা, শ্রাবন্তী। আর এ হচ্ছে আমার বড় বোন লাবণ্য, বড় ভাইয়া আকাশ ও ছোট ভাই শ্রাবণ। বলতেই সকলের সাথে পরিচয় করিয়ে দিয়ে যেই মেঘা তারার কাছে যাবে, তখনই নেহা মাঝখান দিয়ে বলে ওঠে, আর এই কিউট মেয়েটাকে তোমার বোনের ফ্রেন্ড বুঝি?
নেহার কথায় মেঘা হালকা হাসে, তবে নেহার কথাটা যেন তারা সহ্য হয় না। সবাইকে চেনে তাদের বাড়ির, তাহলে তাকে কেন চেনে না ভেবে পায় না তারা, নাকি ইচ্ছে করে করছে এমনটা? নেহার কথার সাথে তাল মিলিয়ে আহিল বলে ওঠে, হ্যাঁ তাই তো, এই মেয়েটাকে নেহা। আহিলের কথায় তারা এবার আরো অবাক হয়, কি হচ্ছে এসব? তারা কেউ তাকে চেনে না, নামটাও জানে না, কিন্তু কেন? মেঘা এবার তারার কাছে গিয়ে বলে ওঠে, ও আমার বোনের ফ্রেন্ড হতে যাবে কেন? ও তো আমার ছোট বোন তারাই, এবারই সবার ছোট, তবে শ্রাবণের বড়। আমার সেজমার মেয়ে ও তাজ ভাইয়ার বোন, আর ওরই ফ্রেন্ড হচ্ছে ওরা। তিথিদের দিকে দেখিয়ে বলে ওঠে। মেঘার কথায় জয় অবাক হয়ে বলে ওঠে, তারা কই, এই নাম তো বলেনি আমাদের তুর্য। তড়িৎ গতিতে তাকায় তারা, তার মানে তুর্য ভাই বলেনি তার কথা তাদের, কিন্তু কেন? বাড়ির সকলের কথা তো বলেছে, তাহলে কেন বললো না তার কথা? তার জন্যই ওরা তাকে চিনতে পারেনি, তার নাম অবধি কেউ জানে না। ভাবতেই তার চোখ ছলছল করে ওঠে, বুকের ভেতর অদ্ভুত এক ব্যথা কাজ করে তার, খারাপ লাগা তাকে ঘিরে ধরে। ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মুহূর্তেই সকাল থেকে মেতে থাকা আনন্দের মেয়েটা শান্ত হয়ে যায়, একেবারে শান্ত। নেহা আবার মেঘার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা তুর্য কোথায়, তাকে দেখছি না যে? নেহার কথায় মেঘা সবসময়ের মতো হাসি মুখে রেখে বলে, ভাইয়া, ভাইয়া তো উপরে তার রুমে আছে, ডাকবো ভাইয়াকে? বলেই যেই ডাক দিতে যাবে, তখনই নেহা বসা থেকে উঠে তড়িঘড়ি করে তাকে থামিয়ে বলে ওঠে, না না, ডেকো না ডেকো না, আমরা ওকে সারপ্রাইজ দিব, তুমি শুধু আমাদের রুমটা দেখিয়ে দাও ওর। নেহার কথায় মেঘা আর কিছু বলে না, শুরুতে হাত উঁচিয়ে ইশারা করে তার রুম দেখিয়ে দেয়। তা দেখে নেহা মুচকে হেসে পেছন ফিরে তাহসানদের উদ্দেশ্যে বলে ওঠে, চল তাড়াতাড়ি তুর্যকে সারপ্রাইজ দেওয়া যাক। নেহার কথায় মাথা নাড়িয়ে হাঁটা শুরু করে। সকলে তাদের যাওয়ার পানে তাকিয়ে আছে। তারা এসব আদিক্ষেতে একদম সহ্য হয় না। মনে হচ্ছে নেহা নামের এই মেয়েটাকে এখনই মেরে ফেললে তার একটু শান্তি হতো। তারার আগে মুখ ভেঙচি কেটে ধূপধাপ পা ফেলে উপরে উঠে যায়। তারার হুট করে চলে যাওয়াটা বুঝে উঠতে পারেনি কেউ। লাবণ্য পেছন থেকে ডাকার আগেই সে চলে গেছে। সকলে একে অপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হলো ব্যাপারটা। সূর্য রুমে আরাম করে সোফায় বসে খুব মন দিয়ে ফোনে কিছু একটা করছে। পরনে তার সাদা হাতাবিহীন গেঞ্জি ও ছাই কালারের ট্রাউজার। সূর্য যখন ফোন টিপতে ব্যস্ত, তখন তার রুমের সামনে হাজির হয় চারজন। এসেই দেখে সূর্য মন প্রাণ দিয়ে ফোন টিপছে। সকলে একে অপরের প্রাণে দুষ্টু চাহনি চায়, চোখ দিয়ে ইশারা করে কিছু, তার সবগুলো বুঝতে পেরে একসাথে চিল্লিয়ে বলে ওঠে, সারপ্রাইজ! সূর্যের এলো গেল না, বিন্দুমাত্র নড়ে না, তবে বিরক্ত হয় প্রচণ্ড রকমের। একরাশ বিরক্তি নিয়ে যেই সামনে তাকিয়ে কিছু বলতে নেবে, তখন চোখে পড়ে চার বাদরের চেহারা। সূর্য কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়, সব সময়ের মতো গম্ভীর হয়ে বসে আছে। পর মুহূর্তে ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে বিরক্তি নিয়ে বলে ওঠে, তোরা এখানে এসেও হাজির হয়েছিস? সূর্যের কথায় সবগুলোর হাসি মাখা মুখ খানা ফাটা বেলুনের মতো চুপসে যায়। কোথায় তারা ভেবেছিল সূর্য তাদের দেখে খুশি হবে, তা না, তাদের দেখে বিরক্ত হচ্ছে। তা দেখে তাহসান রেগে তেড়ে এসে বলে ওঠে, কোথায় আমরা এসেছি আমাদের দেখে তুই খুশি হবি, তা না করে বলছিস আমরা এখানে কেন এসেছি? তাহসানের কথা শুনে যেন তুর্যের গায়ে মাখলো না, বরং গা ছাড়া ভাব নিয়ে বলে ওঠে, কেন, তোদের দেখে খুশি হবার কি আছে? তোরা কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট শুনি যে তোদেরকে দেখে আমার খুশি হতে হবে? তুর্যের কথায় থতমত খেয়ে যায় সবাই। নেহা অভিমানী কণ্ঠে বলে ওঠে, তুই এটা আমাদের বলতে পারলি? তুর্য, তোর মুখে একটু আটকালো না? নেহার কথায় তুর্যের সোজাসাপটা উত্তর, না আটকালো না। বিরক্ত হয় সকলে, রীতিমতো রাগে ফুঁসছে তারা। এই ছেলেটা একটু বেশি বেশি সব ব্যাপারে, কিভাবে অপমান করছে তাদের। তুর্য বসা থেকে উঠে এবার ফোনটা পকেটে ঢুকিয়ে বলে ওঠে, তা শুনি হঠাৎই তারাকুঞ্জে আপনাদের পায়ের ধুলি পড়ার কারণ? তুর্যের কথায় নেহা মুখ ভেঙচি কেটে বলে ওঠে, এটা ভাবিস না, তোকে দেখতে এসেছি আমরা, আমরা এসেছি আমাদের ভাবিকে দেখতে। তুর্য নেহার কথায় ঠোঁট বাঁকিয়ে হেসে বলে ওঠে, বা শুধুমাত্র ভাবি দেখার জন্য সেই কানাডা থেকে বাংলাদেশ এসেছিস? তোরা তোদের এলেম আছে বলতে হবে। তুর্যের কথায় তাহসান তেতে বলে ওঠে, আমরা কি তোর মতো নাকি রে, না জানিয়ে বিয়ে করেছিস আবার বড় বড় কথা? বিয়ে যখন করেছিস তাহলে আমাদের একটা দায়িত্ব আছে না? ভাবিকে এটা সেটা দেওয়া, তাকে দেখা, আরও কত কিছু। তাহসানের কথা শুনে তুর্য থমথমে কণ্ঠে বলে ওঠে, আমার বইয়ের জন্য আমি আছি, তোকে ভাবতে হবে না অত। তার যা যা প্রয়োজন সেটা দেখার জন্য তার স্বামী আছে, তাই অন্যের বইয়ের দিকে নজর দেওয়া বন্ধ কর শালা। তুর্যের কথায় থতমত খেয়ে যায় তাহসান, কি বলতে চাইছে আর এবারটা কি বুঝেছে? এদের কথা শুনে আহিল বিরক্ত হয়ে বলে ওঠে, আহা থামবি তোরা, কি বাচ্চাদের মতো খোঁচাখুচি করছিস? আমরা ভাবি দেখতে এসেছি, তুর্যের সাথে ঝগড়া করতে নয়। আহিলের কথায় তাহসান মেয়েদের মতো ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নেয়। তুর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কেন, আমার বউকে দেখিসনি? তোরা তো নিচ থেকে এসেছিস। আমার বউ তো নিচেই ছিল, রেডিও সেন্টারের মতো এতক্ষণ বেজে গেছে, আমি উপরে বসে বসে শুনলাম। তুর্যের কথায় আগামাথা কিছুই খুঁজে পেল না চারজন। নেহা ভ্রু কুচকে তাকিয়ে বলে ওঠে,
রেডিও সেন্টারের মতো বেজে গেছে মানে? নেহার কথায় তুর্য শান্ত কণ্ঠে বলে ওঠে, ও তোরা বুঝবি না, নিচে দেখিসনি আমার বউকে, তাহলে আবার কেন দেখা লাগবে শুনি? তুর্যের কথায় সকলে আকাশ থেকে পড়ে, বলে কি এই ছেলে, তারা কিভাবে দেখবে তার বউকে? নেহা মৃদু রাগ দেখিয়ে বলে ওঠে, এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলছিস? তোর বউকে আমরা চিনব কি করে? সেখানে তো অনেক মেয়ে ছিল। একের পর এক প্রশ্নে বিরক্ত হচ্ছে তুর্য, তাই এবার বিরক্ত নিয়ে বলে ওঠে, উফ, যা তো তোরা এখান থেকে, তোরা কি বাচালের মতো বকবক করেই যাচ্ছিস? আমার বউ দেখার সময় এখনো অনেক আছে। আগে যা গিয়ে রেস্ট নে, তারপর বউ দেখিস, বিদায় হ আমার রুম থেকে। তুর্যের কথায় সবগুলোর মুখ ফুলে যায়, মন চাচ্ছে ইচ্ছে করে কেলাতে পারলে যেন শান্তি পাবে তারা। তারা আর কথা বাড়ায় না, যখন এখানে এসেছে তখন বউ বাড়িতেই আছে, তখন রাতে দেখা যাবে না হয়। এমনিতেও বড্ড ক্লান্ত লাগছে, এতপর জার্নি করে আসাই সকলে প্রায় ক্লান্ত। জয় মাঝখান দিয়ে বলে ওঠে, ভাবিকে পরেও দেখা যাবে, এখন যখন এখানেই আছি আমরা রাতে না হয় কথা হবে তার সাথে, এখন চল আগে রেস্ট নেই, বড্ড ক্লান্ত লাগছে। জয়ের কথায় আহিল কথা বলে, সকলে আর কথা বাড়ায় না। তাহসান ঘুরে তুর্যের দিকে তাকিয়ে ফের মেয়ে মানুষের মতো মুখ ভেঙচি কেটে হন হন করে চলে যায়। তাহসান গেলে এক এক করে সকলে চলে যায় রুম থেকে। তুর্য সকলে যাওয়ার পানে তাকিয়ে শুধু বাঁকা হাসে। তারাকুঞ্জ আজ মেতে আছে খুশির আমেজে, যেন সরছেই না তাদের। ইতিমধ্যে বড়রা সকলে উপস্থিত তারাকুঞ্জে, এসেছে সেই অনেক আগে। তুর্যের বন্ধুরা আসতে শুনে তাদের বেশ ভালো লেগেছে। ইতিমধ্যে ছোটরা সবাই মিলে গেছে জয়, আহিল, নেহা, তাহসানের সাথে। বাড়ির তিন কর্ত্রী রাতের জম্বেশ রান্নাবান্নায় ব্যস্ত। এই প্রথম বাড়ির বড় ছেলের বন্ধুরা এসেছে, কোনো কিছুতে কমতি থাকলে চলে বুঝি। কেউ যাতে অসন্তুষ্টি হয়ে তারাকুঞ্জ ছেড়ে চলে না যায়, সেই ভেবেই বেশ এলাহি আয়োজন করেছেন তারা। ড্রয়িং রুমে হাসির শব্দে মেতে উঠেছে, তা দেখে আনন্দ হচ্ছে তিন কর্ত্রীর। বহুদিন পরে তাদের বাড়ি এমন ভরপুর লাগছে। ছোটদের থেকে কিছুটা দূরে গিয়ে বসেছে বড়রা, এর মাঝেই হাজির হয় তুর্য, তাজ সকলের মাঝখানে এসে বসে। তাজের সাথে কথা হয়েছে বিকেলের দিকে চারজনের, তাই আলাদা করে আর পরিচয় না হয়ে এটা ওটা নিয়ে কথা বলছে। তুর্য সকলের মাঝখানে এসে বসলেও তার কোনো ধ্যান নেই, সে নিজের মতো করে ফোন টিপে যাচ্ছে। তার এসব ভালো লাগে না একদমই, শুধু তাজের কারণেই নিচে নেমেছে, না হলে কখনোই নামতো না। তিথি মাঝখান দিয়ে মেঘাকে বলে ওঠে, মেঘা আপু, তারা কই, ওকে দেখছি না যে? তিথির কথায় তুর্যসহ সকলে তার পানে তাকায়। মেঘা ঠোঁট উল্টে বলে ওঠে, আমি তো জানি না, রুমে আছে হয়তো, সেই যে গেল আর তো এলো না। মেঘার কথায় কিছুটা অবাক হয় তুর্য, বের হয়নি মানে কি হলো আবার এই মেয়ের? তিথি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, আমি দেখছি, দাঁড়াও। মেঘা তার কথা শুনে মাথা নাড়িয়ে সায় জানায়। তিথি আর কথা না বাড়িয়ে হাঁটা দেয় তারার রুমের দিকে। নেহা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে, যেটা হলো তারার নামের সাথে বাড়ির নামটা মিল আছে। নেহা নিজের কৌতূহল না দমিয়ে রাখতে পেরে বলে ওঠে, আচ্ছা তোমরা কিছু না মনে করলে আমি একটা কথা বলতে পারি? নেহার কথা শুনে লাবণ্য বলে ওঠে, হ্যাঁ বলো না, এতে জিজ্ঞেস করার কি আছে? অন্যর কথায় খুশি হয় নেহা, হালকা হেসে বলে ওঠে, না মানে আমি খেয়াল করলাম তারার নামে এই বাড়ির নামটা মিল আছে, এই বাড়িটা কি তারার নামে রাখা হয়েছে? নেহার কথায় তুর্য এক পলক তাকে ফের ফোন টিপতে শুরু করে। লাবণ্য এই কথা শুনে হালকা হেসে বলে ওঠে, ওহো এই কথা, ওর নামের সাথে মিল নয়, বরং বাড়িটা ওর নামেই রাখা হয়েছে। তার কারণটাও তোমায় আমি বলে দেই। আমাদের দাদিমা জাহানারা বেগম, তিনি মারা গেছেন অনেক বছর হতে চলল। তারা জন্ম নেয়ার পর আমার বাবা চাচাদের বক্তব্য তারা নাকি তাদের মায়ের মতো হয়েছে। আর আমার দাদায়েরও একই বাণী। তিনি তো তারাকে গিন্নি গিন্নি বলে ডাকেন। তিনি বলেন তারা নাকি তার জাহানারার যৌবনের রূপ নিয়ে ফিরে এসেছেন। আর আমার বাবা চাচাদেরও একই কথা, তারা তাদের মাকে আবার ফিরে পেয়েছেন তারার মাধ্যমে। দাদাও আমার বাবা চাচাদের চোখের মণি বলতে পারো তারাকে। তাই শুরুতেই তারাকুঞ্জের কোনো নাম না থাকলেও তারা জন্মাবার এই বাড়ির নাম রাখা হয় তারাকুঞ্জ। সেই থেকেই বাড়ির নাম তারাকুঞ্জ। আর দাদাইকে তো তোমরা এখনো দেখোনি। কদিন পরে আসবেন তিনি, তখন দেখবে গিন্নি গিন্নি বলে পুরো বাড়ি মাথিয়ে রেখেছে। তার সবটা ঘিরে কেবলমাত্র তারা গিন্নি, বুঝলে? নেহা হেসে বলে ওঠে, ওয়াও, ভেরি ইন্টারেস্টিং তো ব্যাপারটা। তাহলে তো দাদাইকে দেখতেই হচ্ছে। কবে আসবেন উনি? নেহার কথায় লাবণ্য বলে ওঠে, এই তো আর বেশি দিন নেই, আজ বড় বাবা কথা বলবে দাদাইয়ের সাথে, তারপর জানা যাবে কবে আসবে। লাবণ্যর কথা শুনে নেহা শুধু ও বলে অন্যদিকে। তুর্য মনে মনে বলে ওঠে, হ্যাঁ, বুড়ো এসে আমার বউ নিয়ে টানাটানি শুরু করবে, যত সব বুড়ো বয়সে ভীমরতি। বলেই মুখ থমথমে করে ফেলে তুর্য। পাশ থেকে নেহা তুর্যকে কুনি দিয়ে খোঁচা মেরে ফিসফিস করে বলে ওঠে, কিরে, আমাদের ভাবিকে দেখাবি না? এখানে কোনটা আমাদের ভাবি বল? নেহার কথায় তুর্য ফোন থেকে চোখ সরিয়ে বিরক্ত নিয়ে বলে ওঠে,
এখানে তোর ভাবি নেই, ও রুমে আছে, একটু পর আসলে দেখতে পারবে, এখন চুপচাপ বস। তুর্যের কথা নেহা মুখ ভেঙচি কাটে। তিথি তারাকে এক প্রকার টেনে নিয়ে আসে। তবে নিচে আসতেই নেহা আর তুর্যকে ফিসফিস করে কথা বলতে দেখে মেজাজ যায় বিগড়ে, যেন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে তার গায়ে। রাগে ফুঁসছে সে। তারাকে তনি দেখতে পেয়ে বলে ওঠে, কিরে কোথায় ছিলি এতক্ষণ, তোর আসা হলো? তনির কথায় সকলেই তাকায় সেদিক পানে। তুর্য ফোন থেকে চোখ সরিয়ে তারার পানে তাকায়। চোখাচোখি হয় দুজনের। তারার তুর্যকে দেখে অভিমানে চোখ সরিয়ে নেয়। তুর্য তারাকে দেখে অবাক হয়, চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছে, চোখ নাক ফুলে লাল হয়ে আছে, যেন কান্না করেছে। কিন্তু তারা হুট করে কেঁদেছে কেন, সেটাই ভেবে পায় না তুর্য। তুর্য ভ্রুকুচকে তাকিয়ে আছে তারার পানে। তারা তনির কথার উত্তর না দিয়ে সামনে এগিয়ে আসে। পুরো ড্রয়িং রুমে সবগুলো সোফায় যে যার জায়গা করে বসে আছে। কেউ কেউ নিচে বসে আছে যে যার মতো, আর ডান দিকে ডাবল সোফায় বসে আছে তাজ, তুর্য ও নেহা। সূর্য মাঝখানে বসে আছে, তার পাশে কিছুটা জায়গা ফাঁকা। তারা চোখ আটকায় সেখানে, মনে মনে সাহসী প্ল্যান করে। নেহার দিকে তাকে মনে মনে বাঁকা হেসে বলে ওঠে, আমার তুর্য ভাইয়ের সাথে বসা তাই না, শাকচুনি বসাচ্ছি তোকে। বলেই ধূপধাপ পা ফেলে এক প্রকার নেহা তুর্যর মাঝখানে গিয়ে তাদের ঠেলে ঠুলে বসে পড়ে। তা দেখে নেহা অবাক না হলেও তুর্য বেশ অবাক হয়। তার এই বিহেভিয়ারে কিছুটা অবাক হয় তুর্য। ভ্রুকুচকে তাকায় তারার পানে। তারা একেবারে তুর্যের গা ঘেঁষে তারপর বসেছে। নেহা হালকা হেসে আরও তারাকে বসার জন্য জায়গা করে দিয়ে একটু চেপে বসে। তাতে কিছুটা অবাক হয় তারা। তুর্য তারার দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এইটুকু জায়গার মাঝে কেন এসে? আর বলতে পারে না তুর্য। তার আগেই অগ্নিচোখ জোড়া নিক্ষেপ করে তারা। তুর্য থতমত খেয়ে যায়। তারার এই চাহনির কাছে ভয়ে শুকনো ঢোক গেলে তুর্য। হঠাৎ কি হলো বুঝতে পারে না সে, তবে এই চাহনি যেন তাকে ঝলসে দেবে মুহূর্তেই। তারা মুখ ফুলে সামনের পানে তাকায়। তিথিও তার ফ্রেন্ড আর তাজের চোখে এটা পড়ে। তারা এড়ায় না। এটা দেখে তারা মিটিমিটি হাসে। তাজ ভাবে তার সেই ভাইকে সবাই সিংহের মতো ভয় পায়, সেখানে সে তার বইয়ের চাহনিতে ভেজা বেড়াল হয়ে গেছে। ভাবতেই তার হাসি পায়। তাজ ফিসফিস করে বলে ওঠে, সামান্য তাকানোতেই ভয় পেয়ে গেলে ভাইয়া? তাজের কথা শুনে তুর্য অসহায় মুখ করে বলে, কি হলো বলতো, হঠাৎ এই পিচ্চির এমন খেপেছে কেন? তুর্যের কথায় তাজ দুপাশে মাথা নাড়িয়ে হাসে। তুর্যের পাশে গা ঘেঁষে বসতেই এক অদ্ভুত অনুভূতিতে আচ্ছন্ন হয়ে যায় তারা। বুকের ভেতর কেমন যেন দম বন্ধ হয়ে আসে, এক উত্তাপ জমতে থাকে। তুর্যের গায়ের গন্ধ, তার শরীরের উষ্ণতা, সবকিছু যেন এক চুম্বকের মতো তারাকে টেনে নিচ্ছে আরও কাছে, আরও গভীরে। যেন পুরো পৃথিবী থেমে গেছে এই ক্ষণিকের সংস্পর্শে। গায়ের লোম কাটা দিয়ে ওঠে, কিন্তু তা ভয়ের নয়, এ যেন এক চিরচেনা ভালোবাসার হিমশীতল কম্পন। বুকের বাঁদিকে ধুকপুক শব্দটা আরও স্পষ্ট হয়, আর সেই শব্দ কেবল সেই শুনতে পায়। তুর্যের শরীরের গতি, নিঃশ্বাসের ওঠানামায়, এমনকি তার চোখের দিক বদলানো, যেন তারা সমস্ত স্নায়ুতে দোলা দিয়ে যায়। অনুভব করে এটা কেবল পাশ ঘেঁষে বসা নয়, এটা এক ধরনের অধিকার, এক ধরনের দাবি। কোনো শব্দ নেই, কোনো কথা নেই, তবু হাজারটা কথা বলে যায় এই নীরব সংস্পর্শ। যেন তাজা বাতাসে ভেসে বেড়ায় কেবল ভালোবাসার সুবাস। তারার চোখ বন্ধ করে মনে হয়, এমন করে পাশে বসে থাকা যদি চিরকাল হয়, তবে সে হাজারবার এই অধিকারটুকু দেখাতে চায়। এরই মাঝে খাবার তৈরি করে যায় 3 কর্তৃক। খাবার রেডি করে ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে তোলে। খাবার সম্পূর্ণ তৈরি হতেই সকলের ডাক পড়ে। এক এক করে সকলে উঠে ডাইনিং টেবিলের সামনে এসে হাজির হয়। পুরো ড্রয়িং রুমে রান্নার ঘ্রাণে ম করছে। সকলে উঠে যায় খাবার টেবিলে, ছোট থেকে বড় সবাই। টেবিলে আজ খাবারের অভাব নেই, পুরো টেবিল ভর্তি শুধু খাবার আর খাবার। তাহসান, জয়, আহিল, নেহা চারজনে হাঁ করে তাকিয়ে আছে। তারা অবাক চোখে তাকায় টেবিলের পানে, যেখানে রয়েছে মোরগ পোলাও, গরুর রেজালা, খাসির কোরমা, ইলিশ মাছ, চিংড়ি ভোনা, মালাইকারি, বেগুন ভাজি, ডাল, ঘি দেওয়া মসুরের ডাল, আলু বেগুনের চচ্চড়ি, সালাদ, আর শেষ পানে বোরহানি, রসগোল্লা, মিষ্টি দই। তাহসান এসব দেখে যেন জিভে পানি এসে গেছে। তাহসানের চোখ যেন হীরের মতো চকচক করে ওঠে। সে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, আন্টি এত কিছু আমাদের জন্য? আমার তো দেখেই জিভে জল এসে গেছে। তাহসানের কথায় শারমিন বেগম হালকা হাসে। পাশ থেকে আকাশ বলে ওঠে, তাহসান ভাইয়া খালি দেখে জিভে পানি এলেই তো আর চলবে না, খেতে তো হবে নাকি? আকাশের কথা শুনে তাহসান এবার শার্টের হাতা তুলতে তুলতে বলে ওঠে, খাবো মানে আজ তো কবজি ডুবিয়ে আমি খাবো। আন্টি তাড়াতাড়ি আমায় খাবার দিন, আমার খিদে পেয়েছে। তাহসানের কথায় সকলে হেসে ওঠে। শারমিন বেগম হেসে বলে ওঠে, হ্যাঁ বাবা খাও, তুমি চাইলে সব খেয়ে ফেলতে পারো, তোমার জন্য আমি আবার আইটেম তৈরি করে আনবো। শারমিন বেগমের কথায় তাহসান মহা খুশি হয়। তৃপ্তিতে তার বুক ভরে ওঠে। সকলে বসে পড়ে। তুর্যের পাশে নেহা গিয়ে বসতে নিলে হুট করে কথা থেকে যেন তারা ঝড়ের গতিতে এসে ধপ করে বসে পড়ে। 32 পাটি দাঁত বের করে হেসে ওঠে। নেহা প্রথমে থতমত খেলেও পর মুহূর্তে যখন তারা তার পানে তাকিয়ে হাসে, তখন বিষয়টাকে সে স্বাভাবিকভাবেই নেয়। নেহা তুর্যের সামনের দিকে গিয়ে বসে পড়ে। মেঘার সাথে তারা মনে মনে বিশ্বজয়ের হাসি হাসে।
তুর্য সবটাই লক্ষ্য করে ব্যাপারটা তার মোটেও স্বাভাবিক লাগে না। শারমিন বেগম, পিয়ন্তি বেগম, আজমিরা বেগম সবার পাতে খাবার বেড়ে দিতে শুরু করে, একে একে সবার পাতে খাবার বেড়ে দেয়। সবাই খেতে শুরু করেছে, কিন্তু তারা বসে আছে পিয়ন্তি বেগমের পানে তাকিয়ে। তবে তাতে খেয়াল নেই পিয়ন্তি বেগমের, তিনি সকলের পাতে এটা ওটা দিতে ব্যস্ত, তার দিকে খেয়ালই করছে না পিয়ন্তি বেগম। একইভাবে আজমিরা বেগম, শারমিন বেগমও ব্যস্ত। আজ অনেক মানুষ, তাই হয়তো সবাই যে যার মতো করে খাবার খাচ্ছে। তুর্যও তাই করছে, তারা অসহায় চোখে একবার খাবারের দিকে তাকায়, পাশ ফিরে একবার তাজের দিকে তাকায়। তাজ খেতে খেতে কথা বলছে তাহসান, জয়ও আসিলের সঙ্গে। আর তাজকে যে বলবে সেই পরিস্থিতিও যে এখন তাদের দুজনের মাঝে নেই, এখনও তাজ তার সঙ্গে কথা বলে না, তাহলে কি করে বলবে সে? তাই সব দিক ভেবে সিদ্ধান্ত নেয় নিজের হাতে খাবে। এবার থেকে তাই করতে হবে, সবসময় ছেলে মানুষই মানায় না তার। আজকের মতো অবস্থায় যদি তাকে আবার পড়তে হয় তখন কি হবে? তাই এখন থেকেই নিজে হাতে খাওয়া শিখতে হবে। তারার পাতে দেওয়া হয়েছে ইলিশ মাছ, এদিকে যে মেয়ে ভাত মেখে খেতে পারে না তাকে দেওয়া হয়েছে ইলিশ মাছ। তারাও কম যায় না, সেও যেভাবে পারে মাছে হাত দেয়, কোনো রকম বেছে খেতে শুরু করে, সকলের খাওয়ায় ব্যস্ত। আর তারা এলোমেলোভাবে যেভাবে পারছে দু এক নলা মুখে দিয়েছে বহু কষ্টে। আর তবে তা বেশি করতে পারে না, ইলিশ মাছের পেটির কাটা সহ উঠিয়ে না দেখেই তা গিলে ফেলে, মুহূর্তে আটকে পড়ে গলায়। চোখের পলকেই কাশি উঠে পড়ে তার কাশির শব্দ শুনে সকলে তার পানে তাকায়। কাশি চোটে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তুর্য তা দেখে তড়িঘড়ি করে খাওয়া ছেড়ে বেকুল কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে তোর, কাশছিস কেন? সকলের খাওয়া ছেড়ে ছুটে আসে তারার পাশে। তারার এই অবস্থা দেখে সকলের মুখে চিন্তার ছাপ। তারা গলা ডলছে, কাঁটা বিটছে, গলায় বারবার ঢোক গিলছে, পারছে না সে। তা দেখে তুর্য এক প্রকার চিৎকার দিয়ে লাবণ্যকে বলে ওঠে, লাবণ্য পানি দে তাড়াতাড়ি। লাবণ্য তড়িঘড়ি করে পানি ঢেলে গ্লাসে পানি দেয় তুর্যের কাছে। শারমিন বেগম ও পিয়ন্তি বেগম, আজমিরা বেগম ব্যাকুল প্রায়। মেয়ের এই অবস্থা দেখে তেমনি বাড়ির চারকর্তা সহ সকলে। তুর্য তারার পাশে চেয়ারটা টেনে বসে থুতনিতে হাত রেখে পানি ধরে তারার ঠোঁটের সামনে। তারা এক মুহূর্ত না অপেক্ষা করে ঢকঢক করে পানি গিলে নেয়। এতে যেন কাটা আরও বিঁধে যায় তারার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। গ্লাসের পানি শেষ করে লাভ হয়নি। তারা তুর্যের পানে তাকিয়ে কান্নাঝরা কণ্ঠে বলে ওঠে, কাটা যাচ্ছে না তুর্য ভাই। তারার কথাই সকলে বুঝতে পারে, তার গলা ডলছে শুধু। তা দেখে তুর্য তারার ওড়নাটা গলা থেকে হালকা একটু নামায়, যার দরুন শুধু গলাটা দেখা যায়। গলায় হাত দেয় সেও উত্তেজিত হয়ে ডলতে ডলতে আজমিরা বেগমের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, সেজমা আমায় একটু সাদা ভাত দাও তো। তুর্যের কথায় আজমিরা বেগম এক মুহূর্ত দেরি না করে দৌড়ে টেবিল থেকে সাদা ভাত তার হাতে করে নিয়ে এসে তুর্যের হাতে দেয়। তুর্য সেটা হাতে নিয়ে তারার মুখের সামনে নিয়ে বলে ওঠে, ভাতটা গেল, চাবাস না, না চাবিয়ে গিলে ফেল। তুর্যের কথায় তারা ভাত মুখে নেয়। তবে চাবানো ছাড়া ভাত গেলা যায় নাকি? ভাত গিলতে গেলেই যেন সব উল্টে আসে এমন মনে হচ্ছে তার। তবু সে কষ্ট করে সেটা গিলে নেয়। পরপর 3বার সাদা ভাত তাকে দেওয়া হয়। সাদা ভাত গেলার সাথে সাথে কাঁটাটা সরে যায়, শান্তি মিলে তারার। তুর্য তা দেখে বলে ওঠে, কাটা গিয়েছে? তুর্যের কথায় উপর নিচ মাথা ধুলাই তারা। স্বস্তির নিঃশ্বাস ফেলে তুর্য, সাথে সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। তবে ইমরান খান কিছুটা ক্ষিপ্ত হয় পিয়ন্তি বেগমের উপর। কর্কশ কণ্ঠে তিনি পিয়ন্তি বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, জানো মেয়েটা নিজে হাতে খেতে পারে না, তার উপর দিয়েছো ইলিশ মাছ। এখন যদি বড় কাঁটাটা গলায় বিঁধত তখন কি হতো? তোমার সব কিছুতে হেয়ালিপনা। আজ আমার মেয়ের কিছু হলে কি হতো শুনি? পিয়ন্তি বেগম স্বামীর কথায় কিছুটা কেঁপে ওঠে। সকলে তাকায় তাদের পানে। পিয়ন্তি বেগম চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশ থেকে শারমিন বেগম কড়া গলায় বলে ওঠে, তুই আবার সেজোর দিকে কেন গেলি? মেয়েটা শুধু তোর না সেজোর, আর আমাদেরও, তাই ভুলটা আমাদের সকলেরই। তুই কেন ওকে শুধু ধমকাচ্ছিস? শারমিন বেগমের কথায় ইমরান খান আর কথা বাড়ায় না, কারণ শারমিন বেগম কিংবা হামিদ খানের ওপর দিয়ে তিনি কখনো কথা বলে না, আর আজও না। শুধু রাগী চোখে তাকায় পিয়ন্তি বেগমের দিকে। শারমিন বেগম সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা এসো, খেতে বসো, দাঁড়িয়ে থেকো না। শারমিন বেগমের কথায় সকলে আর কথা না বাড়িয়ে বসে পড়ে নিজ নিজ চেয়ারে। পিয়ন্তি বেগম এগিয়ে এসে যেই তারার প্লেটে হাত দিতে নেবে তখনই তুর্য বাধা দিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, প্রয়োজন নেই ছোট মা, আমি খাই দিচ্ছি, তুমি তোমার কাজ করো। থেমে যায় পিয়ন্তি বেগম। সকলে এক পলক তাকায় তার দিকে। সবচেয়ে বেশি যেন অবাক হয় নেহা, তাহসান, জয়, আহিল। তারা অনেকক্ষণ ধরেই খেয়াল করছে তুর্য তারার প্রতি অনেক বেশি পজিটিভ। এখন আবার বলছে খাইয়ে দেবে, ব্যাপারটা তাদের হজম হয় না। পিয়ন্তি বেগম আর কথা বাড়ায় না, তিনি সরে আসেন। তিনি ভালো করেই জানেন তিনি জোর করতে নিলে এতে আবার তুর্য চোটপাট শুরু হবে। তুর্য তার প্লেটটা হাতে নিয়ে ঘুরে বসে তারার পানে, মোরগ পোলাও মাখিয়ে তারার মুখের সামনে ধরে।
তারা তুর্যের পানে অবাক চোখে তাকিয়ে ধীরে লোকমাটা মুখে পড়ে নেয়। মনে এক প্রশান্তির ভোর দোলা দিয়ে ওঠে মনের মাঝে। তারা কি ভেবে নেহার দিকে তাকায়, নেহা তাদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। সাথে তাহসান জয় আহিল। অজান্তেই মুখে হাসি ফোটে তার। বেশ ভালো লাগছে। সে যদি এটা জানতো যে তুর্য ভাই তাকে খাইয়ে দেবে, তাহলে অনেক আগেই ইচ্ছে করে হলেও গলায় কাঁটাটা বিঁধাতো। তুর্য পরপর খুব যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে, মাঝে মাঝে নিজ হাতে পানি খাইয়ে দিচ্ছে। এইসব খেয়াল করে হামিদ খান ও শারমিন বেগম তারা এসব দেখে শুধু একে অপরের পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারা এবার পেট ভরে এসেছে, আর সম্ভব নয় তার পক্ষে খাওয়া। তাই সে অসহায় মুখ করে তুর্যের দিকে তাকিয়ে বলে ওঠে, আর খেতে পারবো না তুর্য ভাই, পেট ভরে গেছে। তারার কথায় তুর্যের কর্ণপাত হলো কিনা জানে না তারা। তুর্য তারার পানে তাকিয়ে আরেক লোকমা তার মুখে তুলে দেয়। তারাও অসহায় মুখ করে খেয়ে নেয়। প্লেটটা টেবিলের উপর রেখে পানির গ্লাস এগিয়ে দেয় তারার দিকে। তারাও বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। তুর্য তারার পানে এক পলক তাকিয়ে সোজা হয়ে বসে চেয়ার ঘুরিয়ে তারার এঁটো করা প্লেটটা থেকে মাখানো খাবারগুলো নিয়ে নেয় তার প্লেটে। অবাক হয় তারা, হাঁ করে তাকিয়ে আছে রীতিমতো। মুখের ভাষা হারিয়ে ফেলেছে সে। এর মধ্যেই তুর্য খাওয়া শুরু করে দিয়েছে। তাহসানরা তো একের পর এক অবাক হচ্ছে, যেন বোমা ফাটছে তাদের মাথায়। তুর্য নাকি কারো এঁটো করা খাবার খাচ্ছে। যে ছেলে কিনা সামান্য বেড শেয়ার কারোর সাথে করে না, সেই ছেলে কারো এঁটো খাবার খাচ্ছে, ভাবতেই তাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। তারা খাবে তো দূরের কথা, খাবার মতো অবস্থায় তারা এখন নেই। তারা তো হাঁ করে চেয়ে আছে, তা তো আছেই। তুর্য ভাই তার এঁটো করা খাবার খাচ্ছে, এটা যেন সে মানতেই পারছে না। সব যেন স্বপ্নের মতো লাগছে তার। তবে এতে তুর্যের কোনো ভ্রম নেই। সে তার মতো খেতে ব্যস্ত, একের পর এক নোলা দিয়ে যাচ্ছে নিজের মতো করে।